এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান, যাচ্ছি তার কাছে। নাদিম, মধ্যপ্রাচ্যে আমরা দেখছি যে হামলা পাল্টা হামলা কিন্তু চলছে। সেই সঙ্গে মোস্তফা খামেনি বলে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি আসলে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। আবার নেতানিয়াহু মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে। ওদিকে আবার ট্রাম্প দাবি করছেন যে ইরানের সরকার ব্যবস্থা তারা পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে। আসলে এই যুদ্ধের ভবিষ্যৎটা কোন দিকে গড়াচ্ছে? মালিয়া, এই যুদ্ধের যদি ভবিষ্যতের কথা বলি সেক্ষেত্রে আমাদের একটু পেছনে যেতে হবে। পেছনে বলতে এই যে গত 28 ফেব্রুয়ারি থেকে হামলা শুরু হয়েছে, ভবিষ্যৎ কিন্তু আসলে অনিশ্চিতই বলা যায়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম আটগাঁট বেঁধে যুদ্ধে নেমেছে এবং বলা যায় তাকে নেতানিয়াহু অনেকটা যুদ্ধে টেনে এনেছে। সর্বশেষ হচ্ছে 2003 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরে কিন্তু অনেক মার্কিন রাষ্ট্রপ্রধানরাই স্বীকার করেছেন যে সেটা ভুল ছিল এবং অনেকেই কিন্তু ইসরায়েলের কথায় মধ্যপ্রাচ্যে আসেনি। তবে এখনকার অবস্থা যদি বলি, মধ্যপ্রাচ্যে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তপ্ত। কারণ কাতার, বাহরাইন, সৌদি আরব, যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে ঘাঁটি রয়েছে সব জায়গায় ইরান হামলা চালাচ্ছে। এছাড়া ইরান এবং লেবাননে কিন্তু ইসরায়েল মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মোস্তফা খামেনি, ইরানের যে সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা, তাকেও হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু। এ বিষয়ে আমাদের কিছু তথ্য আছে, আমরা দেখে নিই। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলায় আহত অর্ধশত। আমরা জানি ইরানে কিন্তু ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, তা 2000-এর উপরে। কিন্তু ইসরায়েলে সেখানে দেখা যায় মাত্র 11-12 জন নিহতের কথা বলা হলেও আহতের সংখ্যা কিন্তু 2975-এর বেশি বলা হয়েছে। সুতরাং বলা যায় ইসরায়েলে হতাহতের সংখ্যা অনেকটাই লুকানো হচ্ছে। এছাড়া আমরা দেখছি ওমানে বিদেশি নাগরিক, ইরাকে ফ্রান্সের সেনা নিহত। মধ্যপ্রাচ্য জুড়ে যে ইরানের হামলাটা হচ্ছে মার্কিন ঘাঁটি এবং তেলের ঘাঁটিগুলোতে, সেখানে দেখা গেছে ওমানে 2 জন বিদেশি নাগরিক মারা গেছেন এবং ফ্রান্সের সেনা মারা গেছেন ইরাকে 6 জন ইরানের ড্রোন হামলায়। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, মোস্তফা খামেনিকে হত্যা ও লেবানন দখলের হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, তাকে হত্যার হুমকি দিয়েছে বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া আমরা দেখেছি ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ, তিনি বলেছেন লেবানন যদি হামলা চালিয়ে যায়, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে লেবানন দখলের হুমকি তিনি দিয়েছেন। আসলে এটা বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যে যে দশক ধরে যুক্তরাষ্ট্র একটা প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে, এই যুদ্ধটাই আসলে হচ্ছে তার সর্বশেষ ধাপ। নাদিম, যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার তেলের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সাময়িকভাবে। আসলে যে ট্রাম্পের ঘোর আপত্তি ছিল যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে বা তুরস্ক কেন কিনছে, সেই ট্রাম্পই কিন্তু রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। আসলে এটা কি ধরনের চাপ কাজ করছে যুক্তরাষ্ট্র? আমরা দেখেছি ইরানের যত তেলের কেন্দ্র আছে বা তেল শোধনাগার, সেসব জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে। এছাড়া ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সংশ্লিষ্ট কিংবা পশ্চিমা সংশ্লিষ্ট যে তেলের ভান্ডারগুলো আছে সেসব জায়গায়। মধ্যপ্রাচ্যের যেমন আমরা দেখেছি কাতারে, সৌদি আরবে তারা হামলা চালিয়েছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে যেটা দেখা গেছে, তেলের দাম কিংবা জ্বালানির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি এর প্রভাব কিন্তু অনেকটা আমাদের এই দক্ষিণ এশিয়াতেও পড়েছে, যেখানে আমরা দেখতে পেরেছি ভারতে এলপিজির দাম বেড়ে গেছে, এমনকি সংকটও দেখা গেছে। এর মধ্যে আবার ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি তার সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পরে যে বক্তব্যটা প্রথম দিয়েছেন, তাতে বলেছেন যে হরমুজ প্রণালীতে কিন্তু বন্ধ থাকবেই, সেটা কিন্তু তার সিদ্ধান্তে তিনি অটল। এছাড়া আমরা যেটা দেখেছি, মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন তেলের ভান্ডার আছে, সব ভান্ডারে হামলা চালানোর কারণে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, সে কারণে অনেকটাই কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারাও অনেকটা ক্ষতিগ্রস্ত। আর সেটা শিথিল করতেই কিন্তু রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা 30 দিনের জন্য করা হয়েছে। আমরা কিছু তথ্য আছে, দেখে নিই। হরমুজ প্রণালী বন্ধই রাখবেন মোস্তফা খামেনি। আমি যেটা শুরুতেই বলেছি, তিনি তার সিদ্ধান্তে একদমই অটল। এছাড়া মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধের আলটিমেটামও দিয়েছেন তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু মধ্যপ্রাচ্যের সেই সব দেশগুলো থেকে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, সেক্ষেত্রে পাল্টা হামলা চালাবেই ইরান, তাদেরকে দমানো কোনোভাবেই যাবে না। এছাড়া রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের, যেটা আমরা বলেছি 30 দিনের মতো স্থগিত করেছে তারা।
এবং একটি বৈধতা লাইসেন্স দিয়েছে, তারা বিভিন্ন পথ থেকে বিভিন্ন রুট থেকে চলাচল করতে পারবে। আপনাকে যদি একটু জানাই যে এই মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়া কিন্তু দিনে প্রায় 50 কোটি ইউরো করে তেল বাণিজ্য থেকে ইনকাম করেছে। আসলে তাদের এই কয়েকদিনে তারা প্রায় 600 কোটি ইউরো আয় করে ফেলেছে রাশিয়ার যে তেল থেকে, তেল বাণিজ্য থেকে। এক্ষেত্রে দেখা গেছে ট্রাম্প কিন্তু বলেছেন যে তিনি আসলে যতই দাম বাড়ুক না কেন তিনি কিন্তু এ থেকে লাভ করবেন, শত হলেও তিনি একজন ব্যবসায়ী। অনেক ধন্যবাদ নাদিম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। লামিয়া।